নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ। নবীন কুমার কৃষ্ণভামিনীকে নিয়ে হাটখোলার মল্লিক বাড়িতে আসার কিছুক্ষণ পরে বুঝল তার না আসাই উচিত ছিল এখানে। কুসুম কুমারের সঙ্গে তার পুতুল খেলা অসমাপ্ত রয়ে গেছে। সে এসেছে সেই টানে। তার বাবার আমলের সবচেয়ে সুদৃশ্য জুড়ি গাড়িটি নিয়ে এসেছে সে আশা করেছিল দেউড়ির সামনে এবাড়ির কর্তারা সার বেঁধে অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে থাকবে। নবীন কুমার বংশমর্যাদা সম্পর্কে অতি সচেতন। সে রামকমল সিংহের সন্তান, যে রামকমল সিংহ ছিলেন কলকাতার ৮-১০ জন প্রধান ধনীদের অন্যতম। জোড়াসাঁকোর সিংহবাড়ি নামক সবাই এক ডাকে চেনে। সেই সিংহদের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী এখন একমাত্র নবীন কুমার। তার স্ত্রী কৃষ্ণভামিনীও সামান্যা নয়, বাগবাজারের সুবিখ্যাত বসু পরিবারের কন্যা। দেউড়ির সামনে অভ্যর্থনার জন্য কেউ নেই। জুড়ি গাড়ির পেছনে যে দুজন ভৃত্য দাঁড়িয়ে আসে, তারাই তড়াক করে নেমে এসে দরজা খুলে দিল। পুতুল খেলার সরঞ্জাম ভরা একটি কাশ্মীরি বাক্স বগলে নিয়ে নবীন কুমার নেমে দাঁড়িয়ে এদিকে ওদিকে তাকালো। একজন দারোয়ান শুধু অলসভাবে চেয়ে আছে এদিকে। নবীন কুমারের সন্দেহ হলো, তাহলে কি তারিখ ভুল হলো? না, আজই তো শনিবার। কুসুম কুমারী জানে না তাদের আসবার কথা? একগলা ঘোমটা দেওয়া একজন দাসী স্থানীয় স্ত্রীলোক শুধু এগিয়ে এসে বলল, ভেতরে আসুন, নতুন বৌঠান আপনাকারদের জন্য অপেক্ষাই করে আছেন। কৃষ্ণভামিনীও নেমে পড়েছে ততক্ষণে। তারও মুখে ঘোমটা। এমন একটা জমকালো ভারী শাড়ি পরে এসেছে যে ঠিক মতন সামলাতে না পারলে যখন তখন হোঁচট খেয়ে পড়তে পারে সে। দাসীটি তাকে ধরে ধরে নিয়ে চলল। দেউড়ি থেকে মোড়াম বিছানো খানিকটা পথ গম্ভীরভাবে হেঁটে নবীন কুমার উঠে এলো বারান্দায়। সেখানে দুজন ভৃত্য দাঁড়িয়ে, কিন্তু তাদের ব্যবহারে কোনো ব্যস্ততা নেই। তাদের উভয়ের দৃষ্টিও অতি ধূর্ত ধরনের, যেন সেই মুহূর্তে তারা কিছু একটা ষড়যন্ত্র করছিল। নবীন কুমারকে দেখে থেমে গেল। একটি ঘরের খুব ভারী কাঠের দরজা ঠেলে খুলে তাদের একজন বলল, এখানে বসুন। নবীন কুমার ও কৃষ্ণভামিনী দুজনেই সে ঘরে ঢুকল। তার অন্যদিকে আরেকটি দরজা আছে, সেটি খোলা। দাসীটি কিছু না বলে কৃষ্ণভামিনীর হাত ধরে সেই দরজা দিয়ে ভেতরের দিকে চলে গেল। ঘরটিতে এলোমেলোভাবে অনেকগুলি গদিমোড়া চেয়ার ছড়ানো। এক পাশে একটি বড় চৌকির ওপর ফরাস পাতা। চারটি দেওয়ালে ঝুলছে চারখানি কোনো শীতের দেশের প্রাকৃতিক দৃশ্যের ছবি। খুব সম্ভবত ছবিগুলি কোনো নিলাম থেকে এক লটে কেনা। নবীন কুমার তার ধুতির ফুলকোঁচাটি সাবধানে একটু তুলে একটি চেয়ারে বসল। তারপর কামিজের জেব থেকে সোনার গার্ড দেওয়া মেকাবি ঘড়িটি বার করে সময় দেখল। ঠিক 6টা বাজে এখন, এবং নবীন কুমারের ঘড়ির সমর্থনেই যেন গুপুস গুপুস করে 6বার শব্দ পাওয়া গেল কেল্লার তোপের। ঠিক 6টার সময় তো নবীন কুমারের সস্ত্রীক আসার কথা ছিল। কিছুক্ষণের মধ্যে সে ঘরে কেউ এলো না আর। স্বভাব চঞ্চল নবীন কুমার বেশিক্ষণ এক জায়গায় চুপ করে বসে থাকতে পারে না। সে হাঁটু দোলাতে লাগলো ঘন ঘন। বিরক্তিতে তার ভুরু কুঞ্চিত হয়ে গেছে। সে ভাবতে লাগলো, এ বাড়ির কেউ কি কোনো সহবত জানে না নাকি? সামান্য উমেদারের মতন তাকে বাড়ির একটা ঠেঙো ঘরে বসে রাখা হয়েছে। অনাত্মীয় বা কাজ সম্বন্ধে লোকদের তবু লোকে বৈঠকখানায় বসাতে পারে, কিন্তু নবীন কুমাররা হলো এ বাড়ির বধূর বাপের বাড়ির সম্পর্কের, অর্থাৎ কুটুম। এমন কুটুমদের দ্বিতলের মজলিস ঘরে বসানোই প্রথা। নবীন কুমার বাল্যকাল থেকে দেখে এসছে এমনই। সে আশা করেছিল কুসুম কুমারী এবং তার স্বামী নিশ্চয়ই একটা আলাদা মহল আছে এ বাড়িতে, সেখানেই নিয়ে যাওয়া হবে তাকে। একটুক্ষণের মধ্যেই অস্থির হয়ে উঠল নবীন কুমার। ভৃত্য দুটিকে ডাকবার জন্য সে 2-1 বার গলা খাঁকারি দিল, তবু তাদের আসবার নাম নেই। তখন সে উঠে গিয়ে বাইরের দিকে দরজাটা দিয়ে মুখ বাড়ালো। ভৃত্য দুটি কাছেই বসে আছে। এ ওর গা ঠেলাঠেলি করে কি নিয়ে যেন হাসাহাসি করছে। নবীন কুমার এক হাতে কোঁচাটি কাঠের বাক্সটি সামলে ধরে অন্য হাত কোমরে রেখে গম্ভীরভাবে জিজ্ঞেস করলো, এই তোদের বাবু কোথায়?
একজন ভৃত্য মুখ তুলে বলল, কোন বাবু? আপনি কার কথা জিজ্ঞেস করছেন? আর একজন বলল, মেজবাবু কখন ফিরবেন জানি না, আর ছোটবাবু আজও ফিরতে পারেন, কালও ফিরতে পারেন, আবার ফিরতে নাও পারেন। নবীন কুমারদের বাড়ির কোনো ভৃত্য এমনভাবে বসে বসে কথা বলে না বাবুদের সঙ্গে। নবীন কুমার বলল, অঘোরনাথ বাবুর কথা জিজ্ঞেস করছে। এবার ভৃত্যদ্বয় পরস্পরের মুখ তাকাতাকি করলো। তারপর একজন মুচকি হেসে বলল, তিনি তো ওপরেই আছেন। নবীন কুমার বলল, তেনাকে একবার খবর দাও, বলো গে নবীন কুমার সিংহ এসছেন। সে ভৃত্যটি বলল, আগে তেনাকে খবর দেওয়ার এখতিয়ার আমাদের নেই, বলেই সে চিক করে থুতু ত্যাগ করলো বারান্দার নিচে। নবীন কুমারদের বাড়ির কোনো ভৃত্য এমন অবাধ্য বেয়ারাপানা করলে দিবাকরকে দিয়ে চাপকে তার পিঠের ছাল তুলে দেওয়া হতো। এ নেহাত অন্যের বাড়ি। রাগে গস গস করে নবীন কুমার ফিরে এলো ঘরের মধ্যে। পরক্ষণেই তার একটি কথা মনে পড়ল। তারা আজকে তাদের পুতুল ছেলে ও ছেলের বউকে নিয়ে যাবার জন্য এসেছে। খালি হাতে তো কুটুম বাড়িতে আসা যায় না, তাই দুপড়ার তত্ত্ব আনা হয়েছে। সেগুলি রয়ে গেছে জুড়ি গাড়ির মধ্যেই। আবার সে ফিরে এসে ভৃত্য দুটিকে উদ্দেশ্য করে বলল, গাড়িতে তত্ত্ব রয়েছে, কারুকে বলো নামাবার ব্যবস্থা করতে। ভৃত্য দুটি অমনি তড়াক করে ছুটে গেল এবং নিজেরাই পড়া দুটি নামিয়ে হৈ হৈ করে চলে গেল বাড়ির মধ্যে, যেন জন্মে তারা তত্ত্ব দেখেনি। নবীন কুমার ঘরটির মধ্যে পায়চারি করতে লাগলো মুখ নিচু করে। এখনই তার ফিরে যেতে ইচ্ছে করছে, কিন্তু কৃষ্ণভামিনীকে খবর পাঠানো যাবে কি করে? মিতেনির স্বামী অঘোরনাথ বাড়িতে থেকেও যে একবারও তার সঙ্গে দেখা করতে এলো না, এই চিন্তাই তাকে সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে। নবীন কুমার একবার গিয়ে অন্দরমহলের দরজা উঁকি দিল। ভেতরে মস্ত বড় একটা উঠোন, সেখানে নানা রকম কাপড় চোপড় ছড়ানো, মনে হয় যেন ওপর থেকে উড়ে উড়ে পড়ছে। এ বাড়ির মতন একটা অপরিচ্ছন্ন বাড়ি নবীন কুমার আগে কখনো দেখেনি। বাইরে থেকে মনে হয় অট্টালিকাটি রীতিমতন বিশাল এবং তেমন পুরনোও নয়, কিন্তু সদর থেকেই অযত্নের চিহ্ন। যেখানে সেখানে আবর্জনা জমে আছে। ঘরের আসবাবগুলি যে মূল্যবান তাতে সন্দেহ নেই, কিন্তু দেখলেই বোঝা যায় যে নিয়মিত ঝাড়াই পোছাই হয় না। সন্ধ্যা হয়ে এসেছে, অথচ নিচতলায় আলো জ্বালাবার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এবার অন্য দুজন ভৃত্য একটি বড় পাথরের থালা ভর্তি নানাবিধ ফল ও মিষ্টদ্রব্য এবং এক গ্লাস শরবত এনে একটি টিপয়ের ওপর রাখল। খাবার দেখে গা জ্বলে উঠল নবীন কুমারের। সে একা একা খাবে? আজ পর্যন্ত কখনো কেউ সাধাসাধি না করলে সে কোনো খাদ্য মুখেই তোলেনি। সে ক্রোধ চাপা কণ্ঠে বলল, এসবের প্রয়োজন নেই, নিয়ে যা। একজন ভৃত্য বলল, নতুন বউ উঠান, আপনার একটু মুষ্টি মুখ করতে বললেন। নবীন কুমার বলল, ওপরে খবর দে, আমি এবার যাব। ভৃত্য দুটি বিনা বাক্য ব্যয় ভেতরে চলে গেল। আবার বেশ কিছুক্ষণের মধ্যে কারুর কোনো সাড়া শব্দ নেই। এবার নবীন কুমার বেরিয়ে এলো বারান্দায়। এই একা ঘরে অসহ্য অবস্থায় বসে থাকার বদলে সে নিজের গাড়ির মধ্যে বসে অপেক্ষা করবে বরং, কিংবা তার একজন ভৃত্যকে পাঠাবে কৃষ্ণভামিনীকে খবর দেওয়ার জন্য। নবীন কুমার বাইরে বেরিয়ে আসতেই গেটের সামনে প্রথমে একটি পালকি, তারপর একটি ফেটিং গাড়ি এসে থামল। পালকি বেহারারা পালকি নামিয়ে রেখে ভেতর থেকে ধরে ধরে বার করলো জগাই মল্লিককে। চোখ দুটি ঘোলাটে রঙের, শত কুঞ্চিত চামড়ায় মোড়া কয়েকখানি হাড়। দুপাশে দুই বেহারার কাঁধে হাত রেখে জগাই মল্লিক ঠিক শিশুর মতো দুলে দুলে হাঁটতে লাগলো। নবীন কুমার এরকম চলন্ত মনুষ্যকঙ্কাল আগে দেখেনি। জগাই মল্লিকের গাল দুটি অনবরত নড়ছে, যেন অতি ব্যস্ত হয়ে তিনি কিছু চিবুচ্ছেন। ফেটিং গাড়িটি থামা মাত্র সেই প্রথম দেখা ভৃত্য দুটি ভোজবাজির মতন তৎক্ষণাৎ এসে উদয় হলো দেউড়ির কাছে। গাড়ির ভেতর থেকে একটা চিৎকার ভেসে এলো, মেদো, জেদো। ভৃত্য দুটি বলল, এই যে হুজুর। গাড়ি থেকে নামলেন এ বাড়ির ছোটবাবু চণ্ডিকা প্রসাদ মল্লিক। মদের নেশা একেবারে টপ ভুজঙ্গ হয়ে আছেন। পোশাকের নানা স্থানে পানের পিকের দাগ। তিনি দুপা হেঁটেই বোঁ করে ঘুরে গেলেন একবার, তারপর পপাত ও ধরণীতল হবার আগে ভৃত্য দুটি ঝটিতি ধরে ফেলল তাকে। চণ্ডিকা প্রসাদ এরকম অসময়ে কখনো বাড়ি ফেরেন না। তিনি দ্বীপ্রহরে থেকে শ্যাম্পেন টানা শুরু করেন। এখন সবে তো কলির সন্ধে,
নিশ্চিত কোনো জরুরি কারণে তার নগদ টাকার প্রয়োজন হয়েছে। একমাত্র এইটা নিয়েই তাকে দু একদিন অন্তর বাড়ি আসতে হয়। চণ্ডিকা প্রসাদ সব কথাই বলেন জোরে জোরে। ভৃত্যদের হুকুম করলেন, বেটাটা ভালো করে ধর না আমাকে, পায়ে জোর পাচ্ছি নি। তারপর তারস্বরে জুড়ে দিলেন একটা গান। মাত্র হাত পাঁচেক তফাতে বিভিন্ন ভৃত্যেরা পিতা ও পুত্রকে ধরে ধরে এগিয়ে নিয়ে চলল। এর মধ্যে চণ্ডিকা প্রসাদ বারবার টলে পড়ে যাবার উপক্রম হলেও তার গতি খানিকটা দ্রুত, কারণ তার ফেরার তাড়া আছে। সুতরাং তিনি ধরে ফেলেন জগাই মল্লিককে। পিতা পুত্র তাকালেন পরস্পরের দিকে। কেউ কারুকে প্রথমে চিনতে পারলেন না সম্ভবত। চণ্ডিকা প্রসাদ ভুরু কুঁচকে দৃষ্টিতে মনোযোগ দেবার চেষ্টা করে বললেন, তুমি কে বাবা? হ্যাঁ? জগাই মল্লিকের থুতনিটা ধরে উঁচু করে দেখে অট্টহাস্য করে উঠলেন চণ্ডিকা প্রসাদ। হাসির চোটে যেন তার দম ফেটে যাবে। সেই রকম হাসতে হাসতেই বলেন, ও তুমি আমার বাবা, আমার নিজের বাবা। তুমি এখনো বেঁচে আছো বাবা? যেদিনই আসি দেখি তুমি বেঁচে রয়েছ। এ কেমন ধারা ব্যবহার তোমার মায়েরই! দু একদিন তো মরে গেলেও পারো। জগাই মল্লিকের গাল আরও জোরে জোরে নড়তে লাগলো, আর ঠোঁট দিয়ে শব্দ হতে লাগলো, চণ্ডিকা প্রসাদ পিতার কেশির মাথায় একটি ছোট চাঁটি মেরে আবার বলো, তা বাঁচো বাবা, বাঁচো। আমরা সবাই মরে ফৌত হয়ে যায়, তারপরেও তুমি বেঁচে থাকো। কত ধুমধাম করে তোমার ছেড়াদ্দ করবো ভেবে রেখেছিলুম, তা তোমার প্রাণে সইল না। হারামজাদা আমাদের একটু হাত খুলে ছেড়াদ্দ করতেও দেবে না। তবে কি নিজের ছেড়াদ্দ তুমি কিপুনের মতো নিজেই করবে? হ্যাঁ? পালকি বেহারারা জগাই মল্লিককে আগিয়ে নিয়ে যাবার চেষ্টা করতেই চণ্ডিকা প্রসাদ তাদের একজনের কাঁধ খামচে ধরে বলল, আয় ও চপ, আমি আমার বাবার সঙ্গে কথা বলছি, তাতে তোর বাবার কি? চলে যাচ্ছিস যে? জুতো মেরে মুখ ছেড়ে দেবো। সত্যি সত্যি নিচু হয়ে পা থেকে জুতো খুলতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল চণ্ডিকা প্রসাদ। সেই অবস্থাতেই গড়িয়ে গিয়ে পিতার পা জড়িয়ে ধরে বলেন, আমি তোমার অধম সন্তান বাবা, তোমার ছেড়াদ্দটিও করতে পারলুম নি গো। উফ! হেবার কান্না। যাই হোক, এর মধ্যেই ভৃত্যদের তৎপরতায় পিতা পুত্রকে বিযুক্ত করা হলো। পালকি বেহারারা জগাই মল্লিককে নিয়ে গেল ভেতরে। চণ্ডিকা প্রসাদকে তুলে দাঁড় করানো হলো। তিনিও অবিলম্বেই বাবার কথা ভুলে গিয়ে গান ধরলেন, পরেরও মনেরও ভাবো বুঝিতে কে পারে। হাত পা ছুঁড়ে গান গাইতে গাইতে তিনি উঠতে লাগলেন সিঁড়ি দিয়ে। নবীন কুমার তাড়াতাড়ি একটি থামের আড়ালে সরে গেল। চণ্ডিকা প্রসাদ তাকে এক নজর দেখে ফেলে ফিক করে হেসে জিজ্ঞেস করলেন, তুমি আবার কে গা? দিনী কার্তিকের মতন চেহারা। নবীন কুমার এমন প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে রইল। চণ্ডিকা প্রসাদ তাকে বিশেষ গুরুত্ব না দিয়ে আবার জড়ানো গলায় গান গাইতে গাইতে বাড়ির মধ্যে চলে গেলেন। পাশ দিয়ে যাবার সময় চণ্ডিকা প্রসাদের গা থেকে যে বিকট গন্ধ ভেসে এলো, তাতে নবীন কুমারের নাড়ি ভুঁড়ি উল্টে আসার উপক্রম। এরকম দৃশ্য নবীন কুমারের কাছে সম্পূর্ণ নতুন। নবীন কুমার তার পিতাকে অতি অল্প বয়সে দেখেছে। রামকমল সিংহ বাড়িতে কোনোদিন এমন বেলেল্লাপনা করেননি। শেষের দিকে তিনি প্রায় গৃহে থাকতেন না বলতে গেলে। গঙ্গানারায়ণের আমলে সিংহ বাড়িতে কোনোদিন মদ্যপান করেনি কেউ। নবীন কুমারের কলেজের সহপাঠীরা কেউ কেউ এই বয়সে সুরাপান করে, এ সম্পর্কে নবীন কুমারেরও সামান্য একটু কৌতূহল জাগ্রত হয়েছিল সবেমাত্র। কিন্তু মাতাল চণ্ডিকা প্রসাদকে দেখে মদের উপর তার একটা দারুণ ঘৃণা জন্মে গেল, এবং সেইখানে দাঁড়িয়ে সেই মুহূর্তে সে মনে মনে শপথ নিল যে জীবনে সে কখনো সুরাপান করবে না। নবীন কুমার গাড়ির মধ্যে বসে অপেক্ষা করার আরও প্রায় আধ ঘন্টা পরে এলো কৃষ্ণভামিনী। তৎক্ষণাৎ গাড়ি ছাড়তে হুকুম দেওয়া হলো। পথের মধ্যে কোনো রকম গোল করা ঠিক হবে না। নবীন কুমার বাড়ি ফিরেই কৃষ্ণভামিনীকে আচ্ছা সে মার লাগাবে, এই মনে করে গুম হয়ে রইল। কৃষ্ণভামিনী ফিসফিস করে বলল, হো গো, আমার মিতেনের দুঃখ দেখলে পাথরেরও বুক ফেটে যাবে। ওর বাপ মা কী দেখে বিয়ে দিলে, ওর স্বামী যে পাগল। নবীন কুমার বলল, পাগল না শেয়ানা, একবার নিচে নামতে পারলেন না, অসভ্য ইতর। কৃষ্ণভামিনী বলল, হ্যাঁ গো, সত্যি পাগল, কোথাও বেরোয় না, শুধু একটা ঠাকুরের পটের সামনে বসে থাকে আর বিলকিচ ছিলকিচ কথা বলে,
নয়তো একদম চুম মেরে বসে থাকে। এই যে আমি এতক্ষণ রইল, একটা কথা বলেনি, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। এই 1 মাস হলো বেশি বাড়াবাড়ি হয়েছে। আমার মিতেনি কেঁদে ভাসাচ্ছে গো, কেঁদে ভাসাচ্ছে। নবীন কুমার বলল, আমাদের ছেলে বউ এনেছো? কৃষ্ণভামিনী বলল, না। সে কথা আর পারতে পারলুম কই। ওপরে গিয়ে দেখি এই তো অবস্থা। মিতেনির শাশুড়িও কাঁদছে, মিতেনিও কাঁদছে। নবীন কুমার বলল, যত ইচ্ছে কাঁদুক, ওদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। ছেলে বউয়ের আর আশা করো না। ওটা পাঁজুরেদের বাড়ি। আমাদের মতন লোকেদের এখানে আসা যাওয়া চলবে না। কৃষ্ণভামিনী বলল, কিন্তু মিতেনি যে অনেক করে বললে, আমার হাত ধরে কথা আদায় করে নিলে, ওর শাশুড়ি এখন ওকে কোথাও যেতে দেবে না। তাই আমি যদি আসি। নবীন কুমার কঠোর স্বরে বলল, না। কৃষ্ণভামিনীকে অবশ্য আর কোনো দিন আসতে হলো না হাটখোলায়। এর 10 দিনের মধ্যেই শুরু হলো তার ভেদ বমি। বড় বড় ডাক্তার বদ্যিরাও তাকে 1.5 দিনের বেশি ধরে রাখতে পারল না। পুতুল খেলা ও স্বামী সোহাগের মায়া কাটিয়ে টুপ করে মরে গেল কৃষ্ণভামিনী।